একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। কথা বলতেছিলাম মূলত ওসমান হাদির যে কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই সেটা নিয়ে। সো ওসমান হাদির লড়াইয়ের ক্ষেত্রে আমরা ওসমান হাদি হব, এটার পর্ব নম্বর 0, সেই পর্ব 0 আমরা অলরেডি শেষ করছি। আজকের ভিডিওতে মূলত কথা বলবো পর্ব নম্বর 1, অর্থাৎ কালচারাল ফ্যাসিজম জিনিসটা কী এবং কালচারাল ফ্যাসিজম কোন কোন ক্ষেত্রে বাংলাদেশের যে সংস্কৃতি সেটাকে নষ্ট করছে গত 16 বছরে, এবং সেই জিনিসটা থেকে উত্তরণের উপায় কী, এগুলা নিয়ে। সো আজকে প্রথম পর্ব, আজকে আমরা কথা বলবো ভাষার উপর যে কালচারাল ফ্যাসিজম সেটা নিয়ে। আজকের ভিডিওটা আমি এত তাড়াতাড়ি আসলে করতাম না, এত তাড়াতাড়ি করার কোনো ইচ্ছাও ছিল না, কিন্তু ফেসবুকে বাঙালি জাত লাগছে ঝগড়া, বিশাল কাজ্জা লাগছে। সো এই যে কাজ্জা ঝগড়া ফাসাদ চলতেছে, এই কাজ্জা ঝগড়া ফাসাদ এইটা বোঝার জন্য ওসমান হাদির যে কোর আইডিয়াটা, অর্থাৎ কালচারাল ফ্যাসিজম যে আইডিয়াটা, সেটা বুঝতে হবে। এটা যদি আপনি বুঝে যান তাহলে এই পক্ষে, অর্থাৎ এই কাজ্যার দুইটা যে পক্ষ, অর্থাৎ একটা পক্ষ যারা বলতেছে যে এই নির্দিষ্ট শব্দগুলা ব্যবহার করা যাবে না এবং এগুলার বাংলা যে বিপরীত শব্দ সেগুলাই ব্যবহার করতে হবে, আর আরেকটা পক্ষ বলতেছে যে না, আমরা যে কোনো যেটা ইচ্ছা সেটা ব্যবহার করব, যেটা আমাদের ভালো লাগবে সেটা ব্যবহার করব। এই দুই পক্ষ আপনি খুব সহজেই বুঝতে পারবেন যদি কালচারাল ফ্যাসিজমের আইডিয়াটা বুঝতে পারেন। সো চলেন শুরু করা যাক যে এই ঝগড়ার দুই পক্ষের কারা কারা, কারা কিভাবে একজন আরেকজনকে গালাগালি করতেছে, মারামারি করতেছে, আর আমরা যারা দর্শক আমরা দেখতেছি। আমি আসলে অ্যাকচুয়ালি দর্শক না। আমার কাছে মনে হয় আমি এই জিনিসগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করতেছি, এবং আমি ডেফিনেটলি আমার স্ট্যান্ড হচ্ছে কালচারাল ফ্যাসিজমের বিপক্ষে। অর্থাৎ বাংলাদেশে আর কোনো কালচারাল ফ্যাসিজম চালানো যাবে না, সেটা তথ্যগত হোক, রাজনৈতিক হোক, পোশাকে হোক, আচরণে হোক, অথবা রাজনীতিতে হোক, কোনো শিল্পে হোক, অথবা কোনো দর্শনে হোক। কোনো ক্ষেত্রেই কালচারাল ফ্যাসিজম বাংলাদেশে আর প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না, সব কিছুই চলবে তার নিজের গতিবিধিতে। তাহলে প্রথমে আমরা দেখি যে আসলে কালচারাল ফ্যাসিজম বলতে কি বোঝায়। তো আমরা যদি একটা সরল ডেফিনেশন বলি, কালচারাল ফ্যাসিজম হইল এমন একটা মতাদর্শ বা সামাজিক প্রবণতা যেখানে একটা নির্দিষ্ট সংস্কৃতি, ভাষা, ধর্ম বা জীবনধারাকে একমাত্র সঠিক বা শ্রেষ্ঠ হিসাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়, এবং ভিন্ন সংস্কৃতি বা ভিন্ন মতকে দমন বা অবমূল্যায়ন করা হয় এবং সেগুলোকে বাদ দেওয়া হয়। এটা হচ্ছে মূল কথা কালচারাল ফ্যাসিজমের। অর্থাৎ আমরা দেখেছি যে বিগত 17 বছরে শেখ হাসিনা সরকার মোটামুটি, সে তো ভারতের দালাল ছিল, এটা প্রমাণিত সত্য। সো ভারতের সহায়তায় শেখ হাসিনা সরকার এবং কলকাতার যে এলিট বুদ্ধিজীবী, তারপরে প্রথম আলো, এদের সম্মিলিত যে ন্যারেটিভ, এই ন্যারেটিভে তারা কিছু নির্দিষ্ট বিষয়কে শ্রেষ্ঠ এবং নির্দিষ্ট বিষয়ই শুধুমাত্র বাংলাদেশে অনুমোদনযোগ্য এবং বাকিগুলা অনুমোদনযোগ্য না, এই ধারণা তৈরি করছে। এটাই মূলত শেখ হাসিনার কালচারাল ফ্যাসিজম। এই ব্যাপারটা সরাসরি যুদ্ধ করার মতো না, বরং এটা হচ্ছে ম্যানুপুলেশন। মানে আস্তে 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 এই জিনিসগুলোকে পরিবর্তন করা হয়েছে, যেটা হয়তো আপনি বুঝতে পারি নাই। তাহলে এখন আমরা বুঝার চেষ্টা করি যে এই কালচারাল ফ্যাসিজমের কতগুলা মূল সেগমেন্ট আছে। প্রথমত, ভাষাগত যে কালচারাল ফ্যাসিজম সেটা গত 17 বছরে তৈরি হয়েছে, নাম্বার 1। নাম্বার 2, রাজনৈতিক কালচারাল ফ্যাসিজম, এটা তৈরি হয়েছে। অর্থাৎ একটা নির্দিষ্ট শ্রেণীর মানুষ শুধুমাত্র রাজনীতি করতে পারবে, অন্যরা রাজনীতি করতে পারবে না। পোশাকে কালচারাল ফ্যাসিজম তৈরি করা হয়েছে। অর্থাৎ এই নির্দিষ্ট পোশাক শুধুমাত্র বাঙালি পোশাক, এই নির্দিষ্ট পোশাকই আমাদের দেশে পরতে হবে, এই নির্দিষ্ট পোশাকই হচ্ছে শ্রেষ্ঠ পোশাক, এর বাইরে অনন্য পোশাক পরা যাবে না, বা অনন্য পোশাক পরলে আপনাকে বিভিন্ন ধরনের ট্যাগ দেওয়া হবে। এরপরে শিল্পে, অর্থাৎ কিছু নির্দিষ্ট শিল্প কার্যক্রমকে তারা শ্রেষ্ঠ বলে এগুলাকে প্রচার প্রসার করছে, বাকিগুলাকে তারা প্রচারিত হইতে দেয় নাই। বাকিগুলা নিয়ে কেউ কথা বললে তারাকে ছোট লোক, মূর্খ, গণ্ড, মানে এসব বলছে। মানে ব্যাপারটা এরকম, এই কালচারাল ফ্যাসিস্টরা তারা হইল সব কিছুর ইজারাদার। তারা সবাইকে বলে দিবে যে কোন ভাষা, কোন শব্দ আমরা বলবো, কোন পোশাক আমরা পরবো, কোন পোশাকগুলো আমরা পরবো না, কোন শিল্প সাহিত্য আমরা কালচার করব এবং কোনগুলো আমরা করতে পারবো না, এগুলো তারা সব কিছু বলে দিবে। তারাই হচ্ছে ইজারাদার, তারাই হচ্ছে রাষ্ট্রের মালিক। এই কাজটা তারা করছে। কারা রাজনীতি করবে, কারা করবে না, তারপরে কারা রাজনৈতিক পরিভাষা কোনটা ব্যবহার করবে, কোনটা করবে না, এই সব জিনিসগুলো তারা ডোমিনেট করছে। সো এই জায়গা থেকেই মূলত আজকের যে ঝগড়াটা, অর্থাৎ
বাংলা ভাষা নিয়ে আমরা আজকে এই যে ফেব্রুয়ারির ২১ তারিখে আমরা ঝগড়া করতেছি, মূলত এটা নিয়েই। এখন আমরা দেখি যে বাংলা ভাষার যে বিবর্তনটা, সেই বাংলা ভাষার বিবর্তনটা কিভাবে হইছে? আচ্ছা, এখন ভাষা বলতে আমরা কি বুঝি? ভাষা কেন মানুষের প্রয়োজন? ভাষা হইল মানুষের ভাব প্রকাশের একটা বাহন। অর্থাৎ আমি কি বলতে চাইতেছি, আমার অনুভূতি কি, সেটা আমার আশপাশের মানুষের সাথে শেয়ার করব। এটাই হচ্ছে মূলত ভাষা। তো এই কাজটা করতে গিয়া আমি যেভাবে কমফোর্টেবল হব, আমার আরেকজন পার্টনারকে বোঝানোর জন্য তারা ২ জন যেভাবে কমফোর্টেবল, অর্থাৎ একজন আরেকজনের সাথে মোটামুটি আরামদায়কভাবে সব জিনিস শেয়ার করতে পারবো, সব জিনিস বলতে পারবো, এটাই ভাষা। এই কাজটাকে অর্থাৎ ভাষাকে কোনোভাবে বাধা দেওয়া উচিত না। যে না তুমি এইটা বলতে পারবা, এটা বলতে পারবা। আচ্ছা আমার যদি সুবিধা হয় যে আমি এভাবে বললে আমার কাছে আরাম লাগতেছে, তাহলে আমি এভাবে বলব। আমার কাছে এভাবে বলতে কঠিন লাগতেছে, আমি এভাবে বলব না। এটা বলতে আমার শরীরে জোশ আসতেছে, আমি জোশ নিয়ে বলব। ওইটা বলতে আমার জোশ আসতেছে না, আমি বলব না। ইট ডাজন্ট ম্যাটার। এটা নিয়ে এটা চাপায় দেওয়ার কিছু না। এবং এই জিনিসটাই চাপায় দেওয়া হইছে। তো বাংলা ভাষা আমরা যদি দেখি, এটা তো মূলত সংস্কৃত ভাষার থেকে আসছে। তো সংস্কৃত ভাষার যে কোর শব্দগুলা ছিল, সেই কোর শব্দগুলা কতগুলা দেখা গেছে যে অপরিবর্তিত অবস্থায় আছে, কতগুলা পরিবর্তিত অবস্থায় আছে। আমার আলোচনা সেইগুলা না। এরপরে আমাদের বাংলাদেশে মোটামুটি মোগলরা যখন আসছে, অর্থাৎ ১৪০০, ১৫০০, ১৬০০, ১৭০০ সালের মোটামুটি মাঝামাঝি পর্যন্ত। সো মোগলরা আসলে উর্দু এবং ফার্সি দ্বারা অনেক বেশি প্রভাবিত ছিল এবং তারা ওই সময় অনেক ফাইন্যান্স করছিল। সো বাংলা ভাষার মূল যে কোর আইডিয়া বা কোর শব্দগুলো আছে, সেই কোর শব্দগুলোর সাথে দেখা গেল যে কিছু উর্দু এবং ফার্সি শব্দ ওই সময় ঢুকে গেছে। এরপরে ইংরেজরা বাংলাদেশে আসলো এবং ইংরেজরা আবার আরেকটা কালচারাল ফ্যাসিজম চালাইলো, অর্থাৎ ভাষার উপরে তাদের ফ্যাসিজম চালাইলো। তারা করলো কি, ফোর্ট উইলিয়ামসের যে কলেজ, সেখানে তারা বাংলা ডিপার্টমেন্ট তৈরি করলো। বাংলা শব্দে শুধুমাত্র যেগুলা ইংরেজি শব্দ, বিদেশি শব্দ, সেগুলাকে প্রাধান্য দিয়া এবং সংস্কৃতির যে মূল শব্দ, সেই শব্দগুলোকে রাইখা এবং ফার্সি ও উর্দু যে শব্দগুলো আছে সেগুলোকে তারা এক ধরনের এক্সক্লুড করার চেষ্টা করলো। এবং এইখান থেকেই মূলত বাংলা ভাষার উপর যে কালচারাল ফ্যাসিজম, সেটা তৈরি হয়েছে। সো ভাষা তার মতো করে মানুষ কথা বলবে। শিল্পী, কবি, সাহিত্যিক, লিটারেসি পিপল, তারা সবাই তাদের নিজেদের মতো করে লিখবে। যারা মুসলিম লেখক আছে, তারা যদি মনে করে উর্দু, ফার্সি শব্দ তাদের ভিতরে ইনক্লুড করবে, করবে। যারা দেখা গেছে সনাতন বা হিন্দু ধর্মের লেখক আছে, তারা যদি মনে করে সংস্কৃত এবং পিওর বাংলা শব্দের আ যে বেশি প্রচলন করবে, করবে। এটা নিয়ে কোনো সমস্যা নেই। যে যার মতো করবে, সে তার মতো করে লিখবে। রবীন্দ্রনাথের মতো করে লিখবে। নজরুলের মতো লিখবে। নজরুল আজাদী শব্দ, তারপরে সংগ্রাম, এগুলা ব্যবহার না কইরা সে ইনকিলাব বলবে। সে ইনসাফ বলবে। এটা নিয়ে তো কোনো সমস্যা নেই। নজরুল বললে কোনো সমস্যা নেই। নজরুল তো তখন বলছে। তো তখন কেন প্রতিবাদ করা হয় নাই? বরং এখন প্রতিবাদ করতেছে। এখন এই শব্দগুলা নিয়ে কথা বলতেছে। সো এখানেই হচ্ছে মূল ঝামেলাটা। তো এরপরে আসলো আমাদের ৫২ যে ভাষা আন্দোলন। অর্থাৎ আমাদের বাংলাদেশের মানুষ, তারা সবাই বাংলায় কথা বলে। কিন্তু পাকিস্তানিরা চাইলো যে আমাদের উপর উর্দু ভাষা চাপায় দিতে। যে উর্দুই একমাত্র রাষ্ট্রভাষা হবে। মানুষ বাংলা হয়তো বলতে পারবে বা রাষ্ট্রীয়ভাবে বাংলাকে ব্যবহার করতে পারবে না। সো এটা আমাদের উপর অত্যাচার ছিল। এটা নির্যাতন ছিল। যে আমরা বাংলা ভাষায় এখানে সব মানুষ কথা বলে। বাংলা ভাষা রাষ্ট্রভাষা হবে। আমাদের কমিউনিকেশন সবকিছু হবে বাংলায়। সেখানে আমাদের উপর চাপাইয়া দেওয়া হলো উর্দু। তো মানুষ এটার ভিতরে রাস্তায় নামলো। মানুষ রাস্তায় নামলো যে, যে যার মতো কথা বলবে এবং বাংলাকে অবশ্যই রাষ্ট্রভাষা হিসেবে রাখতে হবে। এর সাথে যদি অন্য কিছু রাখে না। আমি অবশ্যই এটা পুরোপুরি জানি না এবং এটা নিয়ে ২ ধরনের আলাপই আমরা দেখতে পাই। যে কেউ দাবি করতেছে যে সেই সময় মানুষ বাংলা এবং উর্দু ২ টাই চাইছিল এবং কেউ দাবি করতেছে শুধুমাত্র বাংলা চাইছিল। হোয়াটএভার কোনটা চাইতেছে, এটা আমার কাছে খুব একটা ইম্পোর্টেন্ট না। যেহেতু ২ পক্ষের মানুষজন এই ঝগড়া কাইজ্জা করতেছে। আমার কাছে ইম্পোর্টেন্ট ভাষা তার মতো করে থাকবে। ভাষাকে কেউ ম্যানিপুলেট করতে পারবে না। পাকিস্তানিরা যেমন ম্যানিপুলেট করে আমাদের উপর উর্দু চাপায় দিতে পারবে না, ঠিক তেমনভাবে এখনকার সময়ে কেউ আমাকে বইলে দিতে পারবে না যে ইনসাফ আমি শব্দ ব্যবহার করতে পারবো কি পারবো না। আমার কাছে যদি মনে হয় যে ইনসাফ বাংলা শব্দে ব্যবহার হয়ে আসতেছে, যেরকমভাবে অনেক বিদেশি শব্দ বাংলা শব্দে আসছে, ঠিক আমি ইনসাফ ব্যবহার করব। ইনসাফ ব্যবহার করে যদি আমি কমফোর্টেবল হই, আমি যদি আরাম পাই, আমি করব। আপনি আমাকে বলার কে? আপনি আমাকে বলার কেউ না। আচ্ছা, তো এরপরে আ মোটামুটি বাংলাদেশে শেখ মুজিব, তারপরে হচ্ছে জিয়ার আমল, এরপরে তো যে ফ্যাসিজম অর্থাৎ ভারতের যে পুতুল সরকার শেখ হাসিনা, তিনি সরকার চালাইলেন এবং এই সময়ে মূল কাহিনীটা হইছে, মূল কাবজাবটা হইছে যে তারা অর্থাৎ ভারত, শেখ হাসিনা
কলকাতা নির্ভর বাংলাদেশের যে এলিট সম্প্রদায়, বুদ্ধিজীবী সম্প্রদায় এবং এলিট ক্লাসের যে লেখক, যারা মনে করে যে বাংলাদেশে বুদ্ধিজীবী একমাত্র তারাই এবং সব কিছুরই ইজারাদার একমাত্র তারাই সব বই পড়ছে, তারাই মুক্ত চিন্তা করতে পারে, আর কিছু করতে পারে না। তারা করছে কি, পরিকল্পনা করে এই ধরনের আরবি এবং উর্দু রিলেটেড যে শব্দগুলো ছিল সেগুলোর ব্যবহার তারা কমাই দিছে। এটা হচ্ছে মূল কথা। এবং কমাই দিয়া তারা শুধুমাত্র এগুলার বিকল্প যে বাংলা শব্দগুলা, সেই বিকল্প বাংলা শব্দগুলাকেই সবসময় ব্যবহার করছে এবং ব্যবহারে উৎসাহিত করছে, অনুপ্রাণিত করছে, কোনো কোনো সময় হয়তো জোর করছে। আমি এটা পুরোপুরি বলতে পারবো না, এটা অ্যাপারেন্টলি জোর করে নাই, বাট পেপার পত্রিকায় তারা এই শব্দগুলোকে বেশি ছাপছে, যেটা এক ধরনের ফিল্টার, ডেফিনেটলি একটা ফিল্টার। এরপর যখন মোটামুটি জুলাই মুভমেন্টের ব্যাকগ্রাউন্ড তৈরি হইল, অর্থাৎ 2017, 18, 19, 20 এই সময়গুলোতে বাংলাদেশের সাধারণ মানুষ বুঝতে পারলো যে এখানে অনেক ধরনের ফ্যাসিজম চলতেছে এবং এই ফ্যাসিজমের বিরুদ্ধে কথা বলতে গেলে এই শব্দগুলোকে আবার নতুন করে নিয়ে আসতে হবে। এই শব্দগুলোর ব্যবহার যখন কমাই দিছে, ঠিক তেমনভাবে এই শব্দগুলোর ব্যবহারকে আবার বাড়াইতে হবে। অর্থাৎ যদি আপনি কোনো জায়গায় বাঁধ দেন, তাহলে বাঁধ ভাঙার আগে অনেক শক্তি একত্রিত হয় এবং শক্তি একত্রিত হওয়ার পর অনেক সজোরে প্রবাহিত হয়। সজোরে প্রবাহিত হওয়া মানে কি? মানে হইল সেটার যে ফ্লো, অর্থাৎ ওইটা অনেক বেশি পরিমাণে হওয়া। তো যেহেতু কালচারাল ফ্যাসিজমের মাধ্যমে এই শব্দগুলোকে তারা বাদ দিয়ে দিছে, অনেকদিন মানুষকে ব্যবহার করতে দেয় নাই, সেহেতু খুব স্বাভাবিক মানুষ এখন এই শব্দগুলোকে অনেক বেশি বেশি ব্যবহার করবে। সো আপনি যদি দেখেন যে এই শব্দগুলাকে বা এই শব্দগুলার পক্ষে যারা কথা বলতেছে, যে ইনসাফ, আজাদি, ইনকিলাব, এই ধরনের শব্দগুলোর পক্ষে যারা কথা বলতেছে, তারা কালচারাল ফ্যাসিজমের বিপক্ষে কথা বলতেছে এবং ওসমান হাদির পক্ষে কথা বলতেছে। সো ওসমান হাদি চাইছিল যে এই কালচারাল ফ্যাসিজম বিদায় হোক। কেউ যদি ইনকিলাব বলে স্বাচ্ছন্দ্য পায়, ইনকিলাব বলে যদি তার শরীরে জোশ আসে এবং বিপ্লব বলতে তার যদি ভালো না লাগে, আপনি আমি জোর করার কেউ না। কেউ যদি বিপ্লব বলতে চাই, তাতেও আমার কোনো আপত্তি নাই। বিপ্লব বলতে চাইলে বিপ্লব বলুক, ইনকলাব বলতে চাইলে ইনকলাব বলুক, এটা নিয়ে কোনো সমস্যা নেই, এটা নিয়ে কোনো আর্গুমেন্ট করা যাবে না। ভাষা তার নিজের মতো করে চলবে, যে যেভাবে বলতে চাই সে সেভাবে বলবে, এটাই হচ্ছে মূল পয়েন্ট। সো ওসমান হাদির প্রথম যে এজেন্ডাটা আমরা দেখলাম, যে কালচারাল ফ্যাসিজম, অর্থাৎ ভাষাগত মাধ্যমে যে কালচারাল ফ্যাসিজম, সেটার বিপক্ষে কথা বলা। তাহলে আপনি যদি ওসমান হাদি হইতে চান, তাহলে আপনাকে এই কালচারাল ফ্যাসিস্টদের বিপক্ষে দাঁড়াইতে হবে। অর্থাৎ যারা আমাদের ভাষাকে ফিল্টার করতে চায়, যে তোমাকে শুধুমাত্র স্বাধীনতা শব্দ বলতে হবে, তুমি আজাদি বলতে পারবা না, তারা কি চিনেন? জাস্ট তারা হচ্ছে এক বাক্যে কালচারাল ফ্যাসিস্ট। পাকিস্তানিরা যেরকম ফ্যাসিস্ট ছিল, আমাদের উপর জোর করে উর্দু চাপাইয়া দিতে চাইছিল, ওরা ছিল ডাকাত, আর এরা হইল চোর, এরা হলো ছুপা শয়তান, এরা হলো মিসকিন। মানে এদের শক্তি নাই, এখন এরা এই শক্তি দিয়া, প্রবল শক্তি দিয়া তারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে না, কিন্তু তারা মিউ করে এবং তাদের যে এজেন্ট আছে সেই এজেন্টের মাধ্যমে তারা এগুলো আমাদের উপর চাপাইয়া দিতে চায়। সো এদেরকে চিনেন, এদের বিরুদ্ধে কথা বলেন এবং আমরা এই ফ্যাসিজমকে রুখে দিব, যে কোনো মূল্যে আমরা রুখে দিব। আমরা ওসমান হাদি হব এবং ওসমান হাদি এই বাংলাদেশে বেঁচে থাকবে। সময় হলে আপনারা দেখবেন ওসমান হাদি বাংলাদেশে বেঁচে থাকবে এবং ওসমান হাদির যে মুভমেন্ট, অর্থাৎ কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে যে মুভমেন্ট, সেটা নিয়ে আমরা কথা বলতেই থাকবো। সো আজকে আমরা ভাষা নিয়ে কথা বললাম, এরপরে আমরা শিল্প নিয়ে কথা বলবো, অর্থাৎ বাংলা সাহিত্যে কিভাবে এটার প্রভাব পড়ছে সেটা নিয়ে কথা বলবো। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনার আরাক ফাল্গুনের কথা শুনছেন? আমি কয়েকটা বই ঘেটে দেখলাম যে এই যে শব্দগুলা নিয়ে এত ঝামেলা শুরু করছে, এত কাইজ্জা ঝগড়া শুরু করছে, সেই শব্দগুলা 1980, 60, 70-এর দশকেও বিভিন্ন রাইটার, অর্থাৎ মুসলিম হোক, হিন্দু হোক, ইট ডাজেন্ট ম্যাটার, সবাই এই শব্দগুলো ব্যবহার করছে। সো তখন কোনো সমস্যা হয়নি। বাট এখন যদি আমরা এই শব্দগুলোকে বেশি করে ব্যবহার করি, তাহলে তখন তাদের সমস্যা, তাদের গাত্রদাহ শুরু হয়ে গেছে। সো তাদের গাত্রদাহ কেন হইতেছে আপনারা বুঝতে পারতেছেন। আওয়ামী দালাল, আওয়ামী এজেন্ট, তাদের সফট পাওয়ার,